আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নিউটনের মহাকর্ষ সূত্র এই টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব এবং তোমাদের সমস্ত ডাউটগুলো সলভ করার এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং নিউটনের মহাকর্ষ সূত্রের পাশাপাশি আজকে আমরা এই রিলেটেড কিছু ম্যাথও করব ইনশাআল্লাহ। দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা হয়েছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা হচ্ছে মহাকর্ষ সূত্রের একদম ব্যাখ্যামূলক। এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার বইতে যেভাবে দেওয়া আছে ওখানে একটা বস্তু নিয়ে একটা বস্তুকে রেফারেন্স ধরে বাকিগুলোর সাপেক্ষে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু আমি এই জায়গায় সূত্রটাকে একটু মডিফাই করে, অর্থাৎ উচ্চতর লেভেলে বা ক্লাস 10-এ আগের বইগুলোতে যেভাবে পড়ানো হয়তো আমি সেভাবেই সূত্রটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। সেভাবে বুঝলে তুমি আশা করি পরিপূর্ণ বুঝবে এবং আমার ব্যাখ্যা করতেও সুবিধা হবে। তোমাদের বইতে এটা একটি বস্তু নিয়ে করা হয়েছে। আমি এখানে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, তাহলে আমি দুটি বস্তু কণা নিয়ে তোমাদেরকে একটা উদাহরণের মধ্যে বুঝিয়ে দেব। আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন, সমস্ত ডাউট সলভ হয়ে যাবে। এখন দেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, মহাবিশ্বের আমি নিলাম মহাবিশ্বের বলতে এটা পৃথিবীর বাইরে, পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় তুমি যে কোনো দুটি বস্তু, যেমন আমি দুটি বস্তু যদি কল্পনা করি তাহলে এখানে দুটি কলম আছে না, এই দুটি কলম পরস্পরকে আকর্ষণ করে। কোন আকর্ষণ? এই আকর্ষণ বলটা হচ্ছে কি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখো, এরকম একটা আকর্ষণ নিয়ে আমরা কাজ করব। দেখো, মহাবিশ্বের আমি দুটি বস্তু কণাকে নিলাম। একটি বস্তু, এটা হচ্ছে m1 ভরের, আর এটি হচ্ছে কি m2 ভরের আরেকটি বস্তু। এটার ভর হচ্ছে কি m2। মনে করো এটা 10 কেজি, এটা 20 কেজি, বা এটা 10 কেজি, এটাও 10 কেজি, এরকম কোন একটা মানের আমরা মান নিচ্ছি না, জাস্ট m ধরতেছি বরগুলাকে। দেখো, এদেরকে এই দুটি বস্তুকে আমি পরস্পর থেকে আর দূরত্বে রাখলাম। তাহলে দূরত্বটা হিসাব করার সময় সবসময় মাথায় রাখবা বস্তু দ্বয়ের কেন্দ্র থেকে হিসাব করবা, বস্তু দুটির কেন্দ্র থেকে হিসাব করবা। কারণ এই বস্তু দুটি, এটা একটা বড় বস্তু না, এই বস্তুর সমস্ত ভর কেন্দ্রতেই কেন্দ্রীভূত থাকে। তাদের কেন্দ্র, যেই ভর কেন্দ্র রয়েছে, এই যেহেতু এটা বৃত্তাকার এই জন্য কেন্দ্রতে বলতেছি। আর যদি এইটা হতো তাহলে এটার ভর কেন্দ্র যদি এইখানে হয় তাহলে এই বস্তুর ভরটা এখানে কেন্দ্রীভূত। যেমন এটার ভর, এটার কেন্দ্র, তুমি এটার ভর কেন্দ্র বের করবা। যেমন এটার ভর কেন্দ্র ধরো কোথায় আছে, এটাকে যদি আমি একটা বিন্দুতে ধরো যদি কি করতে পারি, এটা এই জিনিসটা এখন এই বিন্দুতে এখানে যেখানে স্থির ছিল এই জায়গা ছিল কি এটার ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমরা যেহেতু এটা বৃত্তাকার নিছি, তাহলে এই বৃত্তাকার বা এই গোলাকার বস্তুগুলোর ভর কেন্দ্র কোথায় হবে? অবভিয়াসলি কেন্দ্রতেই হবে। তাহলে কেন্দ্র থেকে আমরা দূরত্বটা হিসাব করব। দেখো, দূরত্বটা একদম সরলরেখা নিতে হবে। তোমাদের দূরত্বটা যে কোনো বস্তুর অর্থাৎ সোজাসুজি নিতে হবে সব সময়, এভাবেই দূরত্ব মেজার করবা। এখন এদের মধ্যকার, কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব হচ্ছে কি আর। তাহলে এইখানে এই বস্তু m1 বস্তু m2 কে f বলে আকর্ষণ করে, f বলে আকর্ষণ করে না? তাহলে ঠিক সেম ভাবে এই বস্তু, এই m2 বস্তু m1 কে f বলে আকর্ষণ করে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটি ক্রিয়ার কি রয়েছে? সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটি এটার উপর যদি f বল প্রয়োগ করে তাহলে এটিও কি করবে? এই m2 বস্তু বড়, m2 বরের বস্তু m1 বরের উপর, m1 বরের বস্তুর উপর কি করবে? f বল প্রয়োগ করবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এটা যদি এটার উপর f বলে আকর্ষণ, এটাকে f বলে আকর্ষণ করে, তাহলে সেম ভাবে m2 বড় m1 কে কি করবে? f বলে আকর্ষণ করে। তাহলে বলটা সমান সমান হবে, আকর্ষণ বলটা। তাহলে দেখো, এখন এখান থেকে আমাদের সূত্র অনুযায়ী আমরা যদি সম্পর্কগুলো আগে নিয়ে আসার চেষ্টা করি। প্রথমে দেখো, বস্তু দুটির পরস্পর আকর্ষণ, হ্যাঁ দেখো, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফল মানে m1 ইন্টু m2 না? হ্যাঁ, তাহলে বল, এই আকর্ষণ বল ধরলাম আমরা কি f। এটা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন হচ্ছে এরকম আলফার মতো। তাহলে সমানুপাতিক চিহ্ন দিবা, এরপর কি m1 ইন্টু m2 কি দিলাম? m1 ইন্টু m2 সমানুপাতিক চিহ্ন। তাহলে একটা সম্পর্ক পাইলাম। এরপরে কি বলতেছে? এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
তাহলে সমানুপাতিক দিলাম, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব হচ্ছে কি আর, না দূরত্ব নিলাম কি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর। তাহলে কি, অর্থাৎ এই আকর্ষণ বলটা আরেকটা সম্পর্ক, এফ সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে 1/, যা ব্যস্তানুপাতিক যেটা বলবে সেটা 1/, নিচে হবে। তাহলে ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ভরের ব্যস্তানুপাতিক, যাই বলুক না কেন ব্যস্তানুপাতিক যেটা বলবে সেটা নিচে নিচে আসবে। ঠিক আছে, তাহলে সমানুপাতিক চিহ্ন দিবা এভাবে, এরপর 1/, কি দিবা, ব্যস্তানুপাতিক মিন্স হচ্ছে 1/, অর্থাৎ নিচে আসবে জিনিসটা। এখানে কিসের, দূরত্বের বর্গ, দূরত্ব হচ্ছে আর, এটার বর্গ স্কয়ার, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই দুইটা সম্পর্ক থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাতে পারি এরকম, এফ সমানুপাতিক m1 m2 কি গুণে আছে না, এগুলো গুণ না সম্পর্ক, m1 × m2 × 1/r², না 1/r²। তো আমরা এখান থেকে যদি আমরা এই সম্পর্ক থেকে যদি আমরা কি করতে চাই, সমানুপাতিক চিহ্নটাকে আমরা সমান চিহ্ন করতে চাই, তাহলে আমাদেরকে কি দিতে হবে, একটা সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। যেহেতু মহাকর্ষ বলের ব্যাপার স্যাপার, এখানে আমরা কি নিয়ে আসলাম, মহাকর্ষীয় ধ্রুবক জি কে নিয়ে আসলাম। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি কে নিয়ে আসলে আমি এইখানে গুণ সম্পর্ক না, এগুলোকে আমরা উপরে তুললাম, উপরে দিলাম m1 × m2 ডিভাইডেড বাই, এটা 1/, যেটা আছে সেটা নিচে লিখলাম 1/r²। তাহলে এখান থেকে আমাদের সেই যুগান্তকারী মহাকর্ষ বলের সূত্রটা আবিষ্কার হয়ে গেল। কিভাবে, F = G × m1 m2 ডিভাইড বাই r²। এখন এর পরবর্তী টপিকে আসি। এখন এই সূত্র থেকে এখানে আমরা দেখলাম কি, দুটি বস্তুর মধ্যকার মহাকর্ষ বলটা দেখলাম। এখন এই সূত্রের ব্যাখ্যা থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে মধ্যাকর্ষণ। মধ্যাকর্ষণ জিনিসটা কিরকম, মধ্যাকর্ষণ জিনিসটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে একটা যখন পৃথিবী হবে, এই বড় বস্তুটা আমি ধরলাম পৃথিবী, এটা একটা ছোট একটা বস্তু, এটা ছোট স্মল এম্বরের একটা বস্তু। পৃথিবীর সাপেক্ষে যখন তুমি আরেকটি বস্তুকে চিন্তা করবা, তখন কি হবে, তখন তাদের মধ্যকার বলটা হচ্ছে মধ্যাকর্ষণ। ঠিক আছে, এখন দেখো এই কলম একটি বস্তু আর পৃথিবী একটা বস্তু, যদি আমি পৃথিবী এবং কলমের মধ্যকার বলটা হিসাব করি, তখন এই কলমটাকে পৃথিবী যেই বল আকর্ষণ করতেছে সেটা হচ্ছে মধ্যাকর্ষণ। মধ্যাকর্ষণের প্রভাবেই এটা কলমটা নিচের দিকে পৃথিবী দিকে যাচ্ছে। ঠিক আছে, আশা করি মধ্যাকর্ষণ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে এই রিলেটেড একটা ম্যাথ যদি আমরা দেখি, তোমাদের বইতেই আছে, শুধুমাত্র এটা কিছুই না, জাস্ট এটা দেখে অনেকে ভয় পায়, এখানে কিছু মানের জন্য এগুলা ভয় পায় আর কি, কিন্তু মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেহেতু এগুলা নিয়ে তোমাদের অনেক রকম ম্যাথ আসবে, সায়েন্সের বিভিন্ন, ফিজিক্সের বিশেষ করে পদার্থবিজ্ঞানের যদি তুমি ভালো করে স্টাডি করতে চাও, তাহলে প্রত্যেক পদে পদে এই মানগুলো তোমার লাগবে। এখন ম্যাথটাতে কি বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে রাখা, যেমন পৃথিবীতে রাখছো তুমি, এটা একটা কি পৃথিবীর উপর কি রাখছো তুমি, একটা বস্তু রাখছো, এবং এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তাহলে এটাকে আমি 1 কেজি দিলাম। ঠিক আছে, 1 কেজি ভরের একটি বস্তু রাখছো, তাহলে এই বস্তুটা পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে, উত্তর হচ্ছে এটা। তাহলে সাইজ যে কি, প্রশ্ন হচ্ছে কি পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে, এই বস্তুটা পৃথিবীকে আকর্ষণ করবে না। আমরা মহাকর্ষ বলে দেখে আসছি, প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। কলমকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে, পৃথিবীকেও কলম সেম বলে আকর্ষণ করে। এই জিনিসটা আমরা মহাকর্ষ সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে দেখো কত বল, আমরা বলটাকে ধরলাম F = কি, G × m1 কত, m1 আমি আগে সূত্রটা লিখি, m1 ক্যাপিটাল M, যেহেতু পৃথিবীর জন্য আমরা m of earth দিই, তাহলে এখানে আমি কি দিলাম, m of earth, তাহলে মাস অফ আর্থ, দ্যাট মিন্স me × m। ঠিক আছে, ডিভাইডেড বাই কত, তাদের মধ্যকার দূরত্ব। ধরো এখান থেকে এটা পৃথিবী পৃষ্ঠে লেগে আছে না, বস্তুটা পৃথিবী পৃষ্ঠে লেগে থাকলে শুধুমাত্র দূরত্ব হবে কি, পৃথিবীর ব্যাসার্ধটাই হচ্ছে দূরত্ব। সেটা যদি পৃথিবী থেকে খুব বেশি 1 কিলোমিটার না, এটা যদি 20 কিলোমিটার 25 কিলোমিটার উচ্চতায় না হয়, অর্থাৎ এর নিচে হয়, তাহলে পৃথিবীর অর্থাৎ দূরত্বটা এত মেজার করতে হয় না। ঠিক আছে, এটা 20 কিলোমিটারের বেশি হলে তখনই আমরা কি করব, পৃথিবী পৃষ্ঠে যদি 20 কিলোমিটার উচ্চতায় থাকে, 20 কিলোমিটার বা এর চেয়ে বেশি উচ্চতায় থাকে, তখন আমরা এই দূরত্বটা কাউন্ট করব বা আর এর সাথে এই দূরত্বটা যোগ করব। কিন্তু খুব কম, মনে করো 100 মিটার উপরে আছে, 1 কিলোমিটার উপরে আছে, তখন আমরা সেটা কি করব না, আর এর সাথে যোগ করব না, সেটা না কাউন্ট না করলেও বলটা মোটামুটি সেমই থাকে। এখন দেখো, তাহলে সূত্র হচ্ছে কি G × m of earth × বস্তুর ভর ডিভাইডেড বাই তাদের দূরত্বের উপর স্কয়ার।
ঠিক আছে, আর ধরলাম আর এর উপর স্কোয়ার। তাহলে এখন সূত্রগুলো বসা হতো, সূত্রের মানটা বসা হতো। সূত্রের মান বসাইলে জি এর মান হচ্ছে কত, মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান তোমাদের মুখস্থ রাখতে হবে সবসময়। 6.67 ইন্টু 10^11, একক হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মানে আমি মানটা বসাই দিচ্ছি 6.67 ইন্টু 10^11 ইন্টু, এরপর হচ্ছে কি এম অফ ই হচ্ছে কত, মাস অফ আর্থ কত আছে 6 ইন্টু 10^24, 6 ইন্টু 10^24, এটা হচ্ছে পৃথিবীর ভর। আর বস্তুর ভর হচ্ছে কত 1 কেজি, তাহলে 1 দিলাম, ঠিক আছে। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার, এটা মুখস্থ রাখবা। তাহলে এটাকে আমরা কিলোমিটারে রাখবো না, আমরা এসআই এককে হিসাব করবো সব সময়। এই হিসাব করার ক্ষেত্রে এসআই এককে নিয়ে যাবো। তাহলে এসআই একক হচ্ছে মিটার, এই মিটারে নিয়ে গেলে কয়টা 10^3 দ্বারা গুণ করতে হবে, কিলোমিটারকে মিটার আনার জন্য একটা 10^3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এদিকে কয়টা দেখো তো, দশমিক এখানে আছে মনে করো, দশমিক আমি কয় ঘর সরাচ্ছি 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 6.4, এই জন্য একটা 10^3। আবার কিলোমিটার থেকে মিটারে আসছি, এই জন্য আরেকটা 10^3, 10^3 দুইটা 10^3 দুইটা গুণ হলে 10^6 হয়ে যায়, ঠিক আছে। এটা আশা করি সবাই জানো। মানে এখন এইটাকে আমরা কি করব, 10^6.4 ইন্টু 10^6 হোল স্কোয়ার, আর এর উপর স্কোয়ার, আর এর মান স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে দেখো কি আসে, মানটা আসে কত 9.7705, অনেক বড় একটা মান আসে। তাহলে আমরা 2 ঘরে দশমিকের পরে আমরা 1 ঘরে রাখলাম, দেখো 9.8 নিলাম, 77, তাহলে পরের 7টা ফেলে দিছি, এটা 5 এর চেয়ে বড়, এই জন্য এই 7 এর মধ্যে একটা 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 77, এটাকে আমরা 8 লিখলাম, ঠিক আছে। এখন যেহেতু এটা বল, হ্যাঁ এটা পাইছি আমি কি বল, বল মানে নিউটন, বলে দেখো হচ্ছে কি নিউটন, ঠিক আছে। এই জন্য আমরা 9.8 নিউটন দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের উত্তর এসে গেছে। দেখো পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি বড়ের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে, উত্তর হচ্ছে 1 কেজি বড়ের বস্তু পৃথিবীকে আকর্ষণ করবে কত 9.8 নিউটন বলে। তাহলে পৃথিবীকে 9.8 নিউটন বলে আকর্ষণ করবে, এভাবে লিখে দিবা। তাহলে পৃথিবী কত বলে আকর্ষণ করবে, উত্তর হচ্ছে পৃথিবীও সেম বলে আকর্ষণ করবে। তাহলে পৃথিবী এই 1 কেজি বড়ের বস্তুটাকে, এটা মনে করো 1 কেজি, এটাকে পৃথিবী কত বলে আকর্ষণ করতেছে, উত্তর হচ্ছে 9.8 নিউটন বলে আকর্ষণ করতেছে। আর পৃথিবীকে এটা কত বলে টানতেছে, উপরের দিকে টানতেছে, এটা এখন যেহেতু পৃথিবী থেকে আলোক, তাহলে এটা পৃথিবীকে 9.8, যেহেতু 1 কেজি বড়ের বস্তু, তাহলে সে কি করবে 9.8 নিউটন বলে পৃথিবীকে টানতেছে, দেখছো। তাহলে প্রত্যেকটা জিনিস এরকম, যেমন নিউটনের যে আমরা একটা কথা শুনে থাকি যে নিউটনের মাথায় একটা কি পড়েছিল, আপেল পড়েছিল, হ্যাঁ। তাহলে এইখানে পৃথিবীকে ওই আপেলটা যখন গাছে ছিল, তখন ওই আপেলটা তার ভরের জন্য, মনে করেন সেটা যদি কি হয়, ধরো আপেলটা 1 কেজি, তাহলে সে 1 কেজির জন্য 9.8 নিউটন বলে পৃথিবীকে উপরের দিকে টানছিল, ঠিক আছে। 1 কেজির জন্য সে কি করছিল, পৃথিবীকে 9.8 নিউটন উপরের দিকে টানছিল। ঠিক সেম ভাবে পৃথিবীও তাকে 9.8 নিউটন বলে নিচের দিকে টানছে। তাহলে তো পৃথিবী কেন যায় না উপরের দিকে, উত্তর হচ্ছে পৃথিবী যাবে না, কারণ পৃথিবীকে তুমি 9.8 নিউটন বলে সরাইতে পারবা না। কিন্তু 9.8 নিউটন যদি তুমি একটা 1 কেজি বড় বস্তুর উপর অ্যাপ্লাই করো, তাহলে ওই বস্তুটা সরে যাবে, বা ওই বস্তুটা তার স্মরণ ঘটবে। পৃথিবীকে তুমি সরাইতে গেলে তোমার অনেক হাজার হাজার কোটি নিউটন কি বলের প্রয়োজন হবে, যেটা একটা আপেল থেকে তুমি সেটা আশা করতে পারবে না। কিন্তু 9.8 নিউটন বল হলে কি একটা আপেল উপর থেকে নিচে আসতেছে, নিচ থেকে উপরে যাইতেছে, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। এখন আসো জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার এর প্রমাণ দেখবো আমরা। এর আগে একটা বিষয় ক্লিয়ার করে আসি, সেটা হচ্ছে কি, আমরা দ্বিতীয় সূত্র কি দেখেছিলাম, দ্বিতীয় সূত্রে দেখেছিলাম একটি এম বলের একটি বস্তুকে তুমি যদি এফ বল প্রয়োগ করো, তাহলে ওই বস্তুটা এ ত্বরণ প্রাপ্ত হবে। কি বলছি ভাইয়া, কোনো একটি বস্তুর উপর তুমি যখন এফ বল প্রয়োগ করবা, তাহলে ওই বস্তুটার কি হবে, ওই বস্তুটা ত্বরণ প্রাপ্ত হবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে পৃথিবী যখন একটা বস্তুকে আকর্ষণ করতেছে, ধরো পৃথিবীর উপর একটা বস্তু আছে, পৃথিবী কি করতেছে, ওই বস্তুটাকে মহাকর্ষ বলের কারণে সে নিচের দিকে টানতেছে না, তার কেন্দ্রের দিকে টানতেছে, অবশ্যই তার কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতেছে, ওই বলটা হচ্ছে কি এফ বল প্রয়োগ করতেছে। এখন তাহলে এই বস্তুটাতেও কি হবে না, এই স্মল এম বস্তুটার ক্ষেত্রেও কি হবে না, এরকম একটা ত্বরণ প্রাপ্ত হবে না, যেহেতু এটা গ্রাভিটেশনাল একটা জিনিস, গ্রাভিটেশনাল
ফোর্স নিয়ে আমরা কাজ করতেছি, এই জন্য এখানে হবে কি গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে যেই ত্বরণটা আসবে, যে এক্সিলারেশনটা আসবে, সেটা হবে কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন এটা হচ্ছে কি জি দ্বারা প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে এটা সাধারণ কথাবার্তা বা সাধারণ ঘটনার ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে, একটা গাড়ির ক্ষেত্রে, একটা বস্তুর, একটা ফুটবলের ক্ষেত্রে এই ঘটনাটা হয়, এই জন্য আমরা এটাকে ত্বরণ এ দিয়ে প্রকাশ করব। আর যেহেতু এটা মহাকর্ষ বলটা হচ্ছে মধ্যাকর্ষণ জনিত, অর্থাৎ পৃথিবীর সাথে সম্পর্কিত, এই জন্য আমরা এটাকে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন অর্থাৎ জি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এখন এই জি এর মান নিয়ে আমরা একটু পড়ালেখা করি। এখন জি এর সূত্র বলা হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কয়ার। তো এটা প্রমাণ লাগবে না, এটা এমনি এমনি আমরা বিশ্বাস করব না, করব না। আমরা দ্বিতীয় সূত্র দেখেছিলাম কি এফ ইকুয়ালস টু কি এম এ। ঠিক আছে, এটা আমরা দ্বিতীয় সূত্রে প্রমাণ করেছি একদম। যারা ক্লাসটা করেন পিছন থেকে গিয়ে ক্লাসটা করে আসবেন। এখন ঠিক সেম ভাবে এই বলের জন্য, এখানে যে বল, এটার জন্য যেহেতু জি ত্বরণ প্রাপ্ত হচ্ছে এই এম্বরের বস্তুটা, তাহলে এখানে এফ সমান কি হবে ভাইয়া বলতো, এম জি হবে না? জাস্ট কি হয়েছে, এর জায়গায় কি হয়েছে, জি হয়েছে না? তাহলে এই সূত্র থেকে আমরা জিনিসটা প্রমাণ করব। আবার আমরা এই এই এফ এর মানটা বের করেছিলাম, আমরা যখন মহাকর্ষ সূত্র পড়ছিলাম তখন আমরা এরকম এফ এর মানটা এরকম বের করেছিলাম, জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা এরকম একটা এফ এর মান পেয়েছিলাম। আবার এখানে পাচ্ছি কি এফ ইকুয়ালস টু জি এম। এখন আমরা এই জি জিনিসটা কি দেখবো, বা জি এর এই মানটা প্রমাণ করব আমরা। দেখো, এখন প্রথমত কথা হচ্ছে কি এফ ইকুয়ালস টু এম জি, তুমি এটা পাইছো। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি এখন, এম জিটা এই পাশে লিখলাম আমি, এম জি ইকুয়ালস টু এফ না? হ্যাঁ, তাহলে দেখো এম জি ইকুয়ালস টু এফ, আবার এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই মহাকর্ষ বলটা হচ্ছে জি ইন্টু ক্যাপিটাল জি ইন্টু এম ওয়ান এম টু। যেহেতু পৃথিবীর সাথে সম্পর্কিত, আমরা একটাকে ক্যাপিটাল এম দিব আর একটাকে স্মল এম দিব, ওই ছোট বস্তুর ভর। তাহলে বড় বস্তু অর্থাৎ পৃথিবীর ভরকে আমরা কি দিলাম, ক্যাপিটাল এম দিলাম, আর ছোট বস্তুর ভরকে স্মল এম দিলাম, ডিভাইডেড বাই তাদের দূরত্ব। দূরত্বটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধের সমান, আর স্কয়ার। এখন দেখো তো, এইখানেও স্মল এম আছে, এইখানেও স্মল এম আছে, তাহলে উভয় পাশে আমি স্মল এম দ্বারা ভাগ করে স্মল এম কাটা দিতে পারি না? তাহলে জি ইকুয়ালস টু কি আসে, জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কয়ার। এখন বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকেই বলতে পারি জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে একটা স্কয়ার দাও। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র প্রমাণ হয়ে গেছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্টে বলবা। আমরা এই রিলেটেড একটা ম্যাথ করে আসছি। দেখো দেখো, একটা খুব সুন্দর একটা কনসেপচুয়াল একটা ম্যাথ দিছে তোমাদের বইয়ে। আমি জাস্ট মানটা একটু পাল্টিয়ে দিলাম। তোমাদের এখানে 102 মিলিলিটার ছিল, আমি এখানে 250 মিলিলিটার দিছি, জাস্ট এতটুকু পার্থক্য। তাহলে এটা বুঝলে তুমি তোমাদের বইতে যেটা আছে সেটাও আরো খুব সুন্দর করে বুঝবা। কারণ পরীক্ষায় তো তোমাদের বইতে যেটা আছে সেই মানেই আসবে না, এটা একটু চেঞ্জ করে দিবে। আমি তোমরা যাতে চেঞ্জ করে দিলেও কি ম্যাথগুলো করতে পারো, সেজন্য আমি মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেখো, ম্যাথটাতে কি বলা হয়েছে, তুমি দোকান থেকে 250 মিলিলিটার পানির বোতল কিনেছো। তুমি দোকান থেকে 250 মিলিলিটার পানির বোতল কিনেছো। পানিটুকুর ওজন কত, ওজন চাইছে। তাহলে এখানে তোমার আয়তন, মিলিলিটার এটা কিন্তু কি আয়তন। ঠিক আছে, তোমার চাইছে কি ওজনটা চাইছে। তাহলে ওজনের সূত্র জানতে হবে আমাকে। ওজন, ওজন কিন্তু কি একটা বল, তোমাদের আগে জানা রাখতে হবে। ওজন হচ্ছে কি পৃথিবীর সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো বস্তুর ভরের সাথে তার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন অর্থাৎ তার অভিকর্ষজ ত্বরণ গুণ করে দিলে আমরা ওজন পেয়ে যাই। তাহলে ওজনের সূত্র কি, ওজনের সূত্রটা হচ্ছে এরকম, ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে ভরকে যদি আমরা এম ধরি, তাহলে অভিকর্ষ ত্বরণ আসবে কি জি, তাহলে এম জি পাই না। তাহলে ওজনকে আমরা কি বলতে পারি, ওয়েট বলতে পারি না? ওয়েট ইকুয়ালস টু কত, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এরকম একটা সূত্র আমরা পাইতে পারি। এখন দেখো, কিন্তু এখানে তো এম, এখানে শর্ত হচ্ছে কি এমটা থাকতে হবে কোথায়, কেজিতে, এবং জি থাকতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ারে। তো এখানে তো আছে আমার মিলিলিটার আয়তনে দেওয়া আছে। এই জিনিসটাকে কেমনে করবা দেখো, এটা আমরা সমাধান করি। দেখো, 250 মিলিলিটার এটা হচ্ছে কি আয়তন। ধরো একটা বোতল, একটা ছোট্ট একটা বোতল ধরো, এটা একটা ছোট্ট একটা বোতল। এই বোতলের আয়তন হচ্ছে 1 মিলিলিটার, 1 ml।
তাহলে তুমি কি জানো এই বোতলে 1 মিলিলিটার মিন্স হচ্ছে তোমার 1 গ্রাম পানি আছে এখানে। কেন? কারণ পানির ঘনত্ব হবে 1 গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটারের মধ্যে 1 গ্রাম পানি থাকে। তাহলে পানির ঘনত্ব কি? আগে তোমাকে সেটা জানতে হবে। পানির ঘনত্ব সমান কি? 1 গ্রাম পার মিলিলিটার। পার মিলিলিটার 1 গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার আয়তন হলে সেখানে কত গ্রাম? 1 গ্রাম পানি থাকে। তাহলে 250 মিলিলিটার হলে সেখানে কত গ্রাম পানি থাকবে? 250 গ্রাম পানি থাকবে না? অর্থাৎ আমরা এটা সমান বলতে পারি, সুতরাং 250 ml, মিলিলিটারকে আমরা ml দ্বারা প্রকাশ করতে পারি। ml ইকুয়ালস টু কত? 250 গ্রাম না? 250 গ্রাম জি, 250 জি। বুঝতে পারছো? তাহলে এত মিলিলিটার অর্থাৎ 250 মিলিলিটার ইকুয়ালস টু কি? 250 গ্রাম। তো 250 গ্রাম আমরা তো গ্রামে রাখবো না। আমাদের শর্ত হচ্ছে কি কেজিতে নিয়ে যেতে হবে। ভরটাকে কেজিতে নিয়ে যেতে হবে। সুতরাং স্মল m, ওইখানকার স্মল m ভর, স্মল m ইকুয়ালস টু কত? 250 গ্রাম। 250 গ্রাম এটাকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে কত আসে? এইটাকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে না? যেহেতু 1000 গ্রামে 1 কেজি, তাহলে যত গ্রাম আছে তাকে আমি কি করলাম? 1000 দ্বারা ভাগ দিলাম, তাহলে কত আসে? 0.25 কেজি। তাহলে এখন বলতে পারবা, এখন ওজনটা বের করতে পারবা কিনা বলো? সুতরাং W ইকুয়ালস টু mg। m এর মান কত? m এর মান হচ্ছে 0.25 ইন্টু জি, 9.8। তাহলে কত আসে? দেখো ক্যালকুলেটরের সাহায্য করে দিই আমরা। 0.25 ইন্টু 9.8 কত আসে? 2.45। এটা কি? এটা হচ্ছে ডাব্লিউ, ওজন। তাহলে ওজনকে আমরা বলবো কি? ওজন দেখো, ওজন হচ্ছে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মিন্স হচ্ছে নিউটন। এটা কি? নিউটন বলা যায়। সুতরাং 2.45 নিউটন। তাহলে ওজন হচ্ছে কত? এত নিউটন ওজন বলা যায়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে এটা হচ্ছে কি? ডাব্লিউ ওয়েট হচ্ছে কি নিউটনে প্রকাশ করলাম আমরা। নিউটন মিন্স হচ্ছে কি? এত নিউটন, অর্থাৎ এত কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কি বলতে পারি? নিউটন বলতে পারি। ওকে। যেহেতু ওজন একটা বল, ওজনটা কি হয়ে যাবে? বল হিসেবে কাজ করবে। যেমন এটার ভর মনে করো 100 গ্রাম, কিন্তু এটার ওজন কিন্তু 100 গ্রাম না, এটার সাথে 9.8, 100 গ্রামের সাথে 9.8 গুণ করো। 100 গ্রাম মিন্স হচ্ছে কত? 0.1, 0.1 ইন্টু 0.1 কেজি ইন্টু 9.8। ঠিক আছে? তখন কত? 0.98। তাহলে 0.98 এটা যদি 100 গ্রামের হয় তাহলে এটার ওজন হচ্ছে কতটুকু জানো? 0.98 নিউটন। এটার ওজন হচ্ছে 0.98 নিউটন। ঠিক তেমনি হবে 250 মিলি, অর্থাৎ 250 গ্রাম পানির ওজন হচ্ছে কতটুকু? 2.45 নিউটন। আশা করি এতটুকু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।